আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবক এবং সম্মানিত সহকর্মী বৃন্দ, যে যেখানে বসে কিশোর বাতায়ন ফেসবুক পেজের মাধ্যমে আজকের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে কিশোর বাতায়নের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি গোলাম কিবরিয়া খন্দকার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন একাদশ শ্রেণীতে যারা এবার ভর্তি হয়েছে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগে দেশের বিভিন্ন কলেজে, কিন্তু কোভিড মহামারীর কারণে কিন্তু সরাসরি কলেজে গিয়ে স্যারের সামনে বসে আজকের এই ক্লাসটি করার সুযোগ হচ্ছে না, তাদের জন্য আমাদের যথাযথ সমবেদনা, সহমর্মিতা এবং দোয়া থাকলো, শুভকামনা থাকলো। ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। তাদের সবাইকে আমি কিশোর বাতায়ন ফেসবুক পেজের পক্ষ থেকে, কিবরিয়া স্যার ম্যানেজমেন্ট ক্লাসেসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ক্লাসে তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো যারা ইতিমধ্যে জয়েন করেছে তারা সবাই খাতা কলম নিয়ে এবং বইপত্র নিয়ে বসে যাও। তোমরা জানো আমাদের এই কিশোর বাতায়ন ফেসবুক পেজটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন, আইসিটি ডিভিশন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটি চালিত হচ্ছে। ভার্চুয়াল ক্লাস, প্রত্যেকটা ক্লাস তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। সুতরাং এই প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য অনেক বেশি এই শিক্ষার্থীদেরকে কানেক্টেড রাখার জন্য তোমাদের অনেক বেশি শেয়ার করা দরকার। কারণ হচ্ছে যে আমরা প্রতিদিনই বলি যে তোমরা একটু শেয়ার করো, কারণ যত বেশি শেয়ার তত বেশি শিক্ষার্থী আমাদের কানেক্টেড, তত বেশি এর সফলতা। সুতরাং এই কোভিড মহামারীতে এই ভার্চুয়াল ক্লাসরুমের কিন্তু যে কোনো বিকল্প নাই। সুতরাং আমরা চাই আমরা নিজেরা এই ভার্চুয়াল ক্লাসরুমের সাথে স্যারদের সাথে কিশোর বাতায়ন ফেসবুক পেজের সাথে আমরা কানেক্টেড থাকব, কানেক্টেড করব আমরা বন্ধুদেরকেও। তো সুতরাং যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখছো তোমরা তোমাদের কলেজের নামটি একটু উল্লেখ করো, কারণ বিভিন্ন সময় নতুন নতুন ভিউয়ার্স আসে, তারা দেখতে চায় এখানে কি হচ্ছে। তাহলে তারা যখন বুঝবে পাইকগাছা কলেজ থেকে অথবা কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে কোনো একজন শিক্ষার্থী কানেক্টেড হয়ে গেছে, তখন তারা ধরে নিবে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া সব জায়গাতেই কিন্তু কিশোর বাতায়ন ফেসবুক পেজের শিক্ষার্থী আছে, শিক্ষার্থী বসে আছে। সুতরাং এই ভার্চুয়াল ক্লাসরুমের কোনো লিমিটেশনস নাই। পৃথিবীর যেখানে নেট আছে সেখান থেকে তুমি কানেক্টেড হয়ে এই ক্লাসটি করতে পারো, সুতরাং সেটা দেখবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা অনেক অনেক বেশি শেয়ার করো, বন্ধুদেরকে জানিয়ে দাও, কানেক্টেড করো এবং সরকারের এই উদ্যোগকে সফলতায় সর্বোচ্চ সফলতা দান করার জন্য বেশি বেশি শেয়ার করো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নিজেও একটু ঘুরে আসি যে আমার ভার্চুয়াল ক্লাসরুমে আজকে কে কে আছে। তবে তার আগে আমি বলতে চাই যে আমাদের আজকে এই যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের আজকে হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসা, এবং এই অংশীদারি ব্যবসার আজকে তৃতীয় ক্লাস। আরেকটা ক্লাস হলে আমাদের শেষ হয়ে যাবে। তার মানে আমরা কিন্তু যে লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছি এবং কয়েকদিনে কয়েকটা সপ্তাহের মধ্যে দেখা যাবে যে আমাদের প্রথম পত্রের ফার্স্ট ইয়ারের সিলেবাসটা শেষ হয়ে যাবে, তখন আমরা দ্বিতীয় পত্র ধরব। সুতরাং সেজন্য তোমরা সবাই কানেক্টেড থাকো, বন্ধুদেরকে বলো এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন তৈরি করো। আমি নিজে একটু ভার্চুয়াল ক্লাসরুম ঘুরে আসি, আর তোমরা শেয়ার করে শেয়ার ডান এই কথাটি লিখে দাও। আর একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে তুমি কোন কলেজ থেকে যোগ দিয়েছ সেই কলেজের নামটা একটু লিখো। আমি একটু দেখি যে আমার প্রিয় সোহরাওয়ার্দী কলেজ থেকে পৃথ্বী আসছে কিনা, অথবা হচ্ছে তাবাসসুমিনিটা আসছে কিনা, আশরাফি আসছে কিনা। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু খুঁজে দেখি। আমার প্রিয় শিক্ষার্থী, আমি মিস করছি। এখন যদি খোলা থাকতো তাহলে আমি গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ, দাউদকান্দি, কুমিল্লায় এখন আমি কর্মরত আছি। সেখানে কিন্তু যে আমি এখন ক্লাস নিতে পারতাম, আমার সামনে আমার শিক্ষার্থীরা বসে থাকতেন, কিন্তু সেই সুযোগটা কিন্তু যার হচ্ছে না। ইতিমধ্যে আমি দেখছি যে গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ, দাউদকান্দি, কুমিল্লায় এখন আমি কর্ম হ্যাঁ, এই তো পৃথিবী চলে আসছে। হ্যাঁ, রাকিব হ্যাঁ আসছে, নাবা আহমেদ, আফরিন শুভ বগুড়া গভর্নমেন্ট কলেজ থেকে। ঠিক আছে, হ্যাঁ বিএন বাসার সবাই আসছে, খাদিজা, ইয়াসমিন, অমি আসছে। হ্যাঁ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ তো আমি নিজেও একটু আমার টাইম লাইনে শেয়ার করে দিচ্ছি, যারা হয়তো যে এখানে নাই তারা দেখতে পারবে।
হ্যাঁ, মাত্র 13টি শেয়ার হয়েছে, আমরা চাই যে অনেক বেশি শেয়ার। প্রিয় শিক্ষার্থী প্লিজ। হ্যাঁ, আমি শেয়ার করে দিচ্ছি গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের অফিসিয়াল গ্রুপে। আমি শেয়ার করছি, আমার নিজেরই একটা পেজ আছে কিবরিয়া সার্চ ম্যানেজমেন্ট ক্লাসেস। হ্যাঁ, সেখানে ম্যানেজমেন্টের প্রত্যেকটা ক্লাস সেখানে দেয়া আছে, আপলোড করা আছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে আমি সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের 27তম, তোমরা জানো যে আমি 27তম বিসিএস এর একজন কর্মকর্তা, সুতরাং 27তম বিসিএস এর একটি অনলাইন পোর্টাল পেজ আছে, সেটাকে বলা হচ্ছে 27 শিক্ষাগুড়ি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের দেশের অনেকগুলো আছে, তাহলে আছে ব্যবস্থাপনা শিক্ষকদের একটা গ্রুপ, সেটা হচ্ছে হেনরি ফেওয়াল গ্রুপ। তোমরা জানো যে হেনরি ফেওয়াল হচ্ছে আমাদের ব্যবস্থাপনার জনক, অর্থাৎ আধুনিক ব্যবস্থাপনার জনক। সেখানেও আমি দিচ্ছি, সেখানে অনেক ব্যবস্থাপনার যারা আছেন। তাহলে দেখি এর মধ্যে আমাদের প্রিয় শিক্ষার্থী কারা কারা আসছে। আমাদের বিএন বাসার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি প্রিয় ছাত্র। হাতিয়া থেকে শীত বেশি পড়ে মোহাম্মদ আলী, হ্যাঁ হ্যাঁ, হাতিয়া আমি গিয়ে দেখে আসছি। তোমাদের হাতিয়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল স্যার জনাব তোফায়েল স্যার আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের স্যার সহ আমি একসাথে, আমার সহকর্মী ছিলেন। স্যারকে আমার সালাম দিবে। সোনিয়া তুলি, হ্যাঁ ভালো আছি। আসফিয়া আশরাফ, নুরুল আলম জোহারি কুমিল্লা থেকে, ঠিক আছে। সৈয়দ তন্ময়, গুড মর্নিং। হ্যাঁ, নোয়াখালী গভর্নমেন্ট কলেজ থেকে দিলরুবা দিশা, মোহাম্মদ শামীম হোসেন, হ্যাঁ ভালো আছি। যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে শামীম হোসেনও আমাদের দ্বাদশের শিক্ষার্থী, এখনও আছে, হ্যাঁ ভালো আছে। সানিম হাসনাত সিদ্দিকা সানিম, কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে। আরজে রাকিব, শ্রাবণ ম্যাগ, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ সামি, সোনার বাংলা কলেজ কুমিল্লা থেকে, হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ সামি, হ্যাঁ তোমাকে স্বাগত জানাচ্ছি। সোনার বাংলা কলেজ কুমিল্লার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, কিন্তু চমৎকার একটি কলেজ। সেলিম রেজা সৌরভ, আমি একসাথে হজ করেছি তোমাদের প্রিন্সিপাল স্যার সহ, আমার প্রিয় ব্যক্তিত্ব সেলিম রেজা সৌরভ ভাই। এফএস ফয়সাল মাহমুদ, হাতিয়া থেকে, হ্যাঁ ঠিক আছে। হাতিয়া আমি বেড়াতে গিয়েছিলাম এবং নিজম দ্বীপ এসছি। রাকিবুল হাসান মুন্না, হ্যাঁ। আখি দাস, হ্যাঁ নতুন শিক্ষার্থী আমাদের আখি দাস। মাহমুদুল হক, ঢাকা কলেজ থেকে, হ্যাঁ তোমাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের অত্যন্ত তোমাদের অধ্যক্ষ স্যার প্রফেসর নেহাল আহমেদ আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, এবং হচ্ছে যে আমার শ্রদ্ধেয় একজন মানুষ। আছে শ্রাবন্তী মজুমদার, গভর্নমেন্ট মুজিব কলেজ থেকে। শামীম হাসনাত সিদ্দিকে সানিম, সাবিহা তাবাসুম, আরজে রাকিব, ফয়সাল আহমেদ, মাহাদি হাসান, হ্যাঁ মাহাদি হাসান, তুমি কোথায় থেকে এটা একটু লিখে নাও। মাহমুদুল হক আছে। পৃথিবী, হ্যাঁ পৃথিবী বলতেছে যে ওর নাকি এত সকাল, শীতের সকালে ঘুম যেতে চায় না। আমার দুটো মেয়ে এখনও ঘুমায়, এই মাত্র উঠলো। হ্যাঁ আসলে শীতের সকালবেলা ওঠাটা অনেক কঠিন, তো কিবরিয়া স্যার কিন্তু যে চেষ্টা করছি তোমাদেরকে একটু উষ্ণতা দেওয়ার জন্য। হ্যাঁ, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ থেকে অফু সরকার, কচি বাহাদুর আছে। সুমাইয়া ফেরদৌস, মাহাদি হাসান, লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে, হ্যাঁ গুড। মাহির আফসার, লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে। নোয়াখালী কলেজ থেকে মাহির আফসার, মোহাম্মদ ইমন, মোহাম্মদ ইয়াসিন, গভর্নমেন্ট আনন্দমোহন কলেজ থেকে, হ্যাঁ স্বাগত তোমাকে। মাহমুদুল হক, কান্তামণি, হ্যাঁ রাজু আহমেদ, সোমনি সরকারি এসএ কলেজ থেকে। সাদমান সাকিব, তারপরে সৈয়দ তন্ময়, সোনারগাঁও গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে, হ্যাঁ ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি, চলো আমরা এখন একটু ক্লাসটা শুরু করে ফেলি। ক্লাসটা শুরু করতে হবে। তোমরা জানো যে আজকে আমাদের অধ্যায় হচ্ছে 4র্থ অধ্যায়, এবং এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায় আজকে আমাদের 3য় ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অংশীদারি চুক্তিপত্র, চুক্তিপত্রের বিষয়বস্তু, চুক্তির নিবন্ধন, এবং চুক্তি না করলে তার পরিণাম কি। তাহলে চলো আমরা একটু বলছি যে এই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি হচ্ছে যে চুক্তি। চুক্তি কি, অর্থাৎ অংশীদারি ব্যবসাটা গড়ে উঠে কিসের উপরে?
চুক্তির উপরে বেস ভিত্তি। একটা বাড়ি যখন আমরা 5 তলা 10 তলা বাড়ি যখন করি তখন তার একটা ভিত্তি দিতে হয়। কি দিতে হয়? একটা ভিত্তি, মানে ফাউন্ডেশন দিতে হয়। সুতরাং সে ফাউন্ডেশনটা যদি না দেয়া হয় তাহলে কিন্তু যে সে বাড়িটা টিকে থাকবে না। ঠিক তেমনটি অংশীদারি ব্যবসায়ী চুক্তি হচ্ছে যে এর মূল ভিত্তি, এবং এর জন্য এই অংশীদারি ব্যবসায়টা টিকে থাকে চুক্তির উপর। তাহলে চুক্তিটা কি? চুক্তি হচ্ছে, আমরা এর মধ্যে বলছি কমপক্ষে 2 জন সর্বোচ্চ 20 জন মিলে 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী যে ব্যবসা সংগঠন গড়ে ওঠে তাকে অংশীদারি ব্যবসায় বলে। এবং আমরা জানি যে তাহলে এই অংশীদারি ব্যবসাটা গড়ে উঠবে কিসের উপরে ভিত্তি করে গড়ে উঠবে? সেটা হচ্ছে যে চুক্তির উপরে ভিত্তি করে কিন্তু যে সেটা গড়ে উঠবে। তাহলে অংশীদারি ব্যবসায় চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হয়তো যে সাউন্ডে একটু অসুবিধা হতে পারে, আমার বাসার আশেপাশে এখন কাজ চলছে, এটা যে গ্রাইন্ডিং মেশিনে কিছু আওয়াজ হয়তো যে সেটা ডিস্টার্ব হতে পারে, আমি এক্সট্রিমলি সরি। তোমরা পরবর্তীতে প্রয়োজনে ইয়ারফোন দিয়ে শুনবে, ঠিক আছে? তাহলে যে চুক্তি কি? চুক্তি হচ্ছে অংশীদারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটাকে চুক্তি বলে। অর্থাৎ পারস্পরিক বোঝাপড়াটাকে কি বলে? চুক্তি বলে। পারস্পরিক বোঝাপড়া যদি থাকে সেটাকে বলে যে আমরা চুক্তি, এবং এটা যদি লিখিত হয়, এটা যদি একটা কাগজে লেখা হয় তাহলে সেটাকে কি বলে? চুক্তিপত্র বলে। তাহলে চুক্তিপত্র কি? চুক্তিটাকে যদি পত্রের মধ্যে, পত্র মানে তো পাতা, একটা কাগজকে আমরা কি বলি? যে পাতা বলি। তাহলে চুক্তি অর্থাৎ কিভাবে পরিচালিত হবে, নিয়ন্ত্রিত হবে, এটা যদি পত্রের মধ্যে লিখা হয় তবে তাকে বলা হচ্ছে যে অংশীদারি চুক্তিপত্র। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলে। আমরা আবারও আমরা বুঝছি যে 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি চুক্তিপত্রের উপরে হচ্ছে যে অংশীদারি ব্যবসায় গড়ে ওঠে। হ্যাঁ, তাহলে চুক্তি। এখন আমরা আজকে যাব যে চুক্তির বিষয়বস্তু কি কি আছে, চুক্তিতে কি কি থাকে। তাহলে বিষয়বস্তু মানে হচ্ছে চুক্তির বিষয়বস্তু মানে কি? মানে হচ্ছে চুক্তির মধ্যে যা যা লেখা হয়। তাহলে চুক্তির মধ্যে কি কি লেখা হয়? অর্থাৎ 2 জনে মিলে একটা অংশীদারি ব্যবসা করলো। কত সালে আইন অনুযায়ী? 1932 সালের আইন অনুযায়ী। কেন করেছে? তারা মুনাফা অর্জনের জন্য। তাইলে মূলধন কে দিবে? তাইলে মুনাফা ভাগাভাগি কিভাবে হবে? মূলধন কে দিবে? কতটুকু দিবে? মূলধন যদি উত্তোলন করে অথবা মূলধন যদি নতুন মূলধন আনে তার উপরে সুদ কি হবে? উত্তোলনের উপর সুদ কি হবে? কে পরিচালনা করবে? কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে? এবং হচ্ছে যে ব্যবসায় যদি বিলোপ সাধন ঘটে তাহলে সেটা কিভাবে হবে? এই যাবতীয় নিয়ম কানুনগুলো যে পত্রে লিখিত হয় তাকে বলা হচ্ছে চুক্তিপত্র। আর এই যাবতীয় নিয়ম কানুনগুলো ব্যবসা শুরু করার আগে লিখে ফেলাটাকে বলা হচ্ছে যে চুক্তি। তাহলে চুক্তি হয় অংশীদারদের মধ্যে, নিজেদের মধ্যে আর কি, যাতে পরবর্তীতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। তাহলে চুক্তিপত্রের বিষয়বস্তুর মধ্যে আমরা যদি যাই, চুক্তিপত্রের বিষয়বস্তু আমরা বলছি যে চুক্তি কিন্তু যে মৌখিক হতে পারে, চুক্তি লিখিত হতে পারে, আবার চুক্তি মৌখিক ও লিখিত এবং নিবন্ধিত হতে পারে। তবে নিবন্ধনটা বাধ্যতামূলক না, সেটা স্বেচ্ছামূলক, সেটা আমরা পরবর্তীতে তোমাদেরকে বলবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো যে আমরা দেখি যে অংশীদারি চুক্তিপত্রে কি কি থাকে। প্রথমে থাকে প্রতিষ্ঠানের নাম। চুক্তিপত্রে কি থাকবে? প্রতিষ্ঠানের নাম। তাহলে প্রতিষ্ঠানের নাম হলো, মনে করো যে আমরা একটা দিলাম খন্দকার, প্রতিষ্ঠানের নামটা হলো খন্দকার অ্যান্ড কোং, মেসার্স খন্দকার অ্যান্ড কোং। কিবরিয়া স্যারের নামে হয়তো যে ইয়েটা হলো যে প্রতিষ্ঠানটার নামকরণ হলো, কিবরিয়া স্যার হয়তো অন্য কারোর সাথে করলেন। ব্যবসায়ী ঠিকানা ও এলাকা থাকবে এখানে, অর্থাৎ কোন এলাকা? তাহলে বর্তমান এলাকা হয়তো ইস্কাটন, কিন্তু এলাকাটা হবে যে সমগ্র বাংলাদেশ। ব্যবসায়ী উদ্দেশ্য ও প্রকৃতি, এটা চুক্তির মধ্যে উল্লেখ থাকতে হবে। কি উদ্দেশ্যে ব্যবসাটা গঠিত হচ্ছে, তারা কি করবে? বিদেশ থেকে পণ্য আনা নেওয়া করবে, বিদেশ থেকে পণ্য আনবে এবং বিদেশ থেকে পণ্য পাঠাবে, এরকম, নাকি দেশের মধ্যে? অথবা তারা এমন হতে পারে একটা মৎস্য খামার করলো, চাষাবাদের জন্য কৃষি খামার করলো, অথবা ডেয়ারি ফার্ম করলো চুক্তির ভিত্তিতে, ঠিক আছে? এটা হতে পারে। তারপর হচ্ছে কার্যারম্ভের তারিখ, চুক্তিতে উল্লেখ থাকবে, কারণ চুক্তিটা কিন্তু ব্যবসা করার পরে না, আগে। তাহলে কবে নাগাদ কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি, খন্দকার অ্যান্ড কোং কবে নাগাদ কাজ শুরু করবে সেটা উল্লেখ থাকবে চুক্তিপত্রে।
তারপর কি থাকবে? মূলধন। কে কি কি পরিমাণ মূলধন হবে? তাহলে এই সংগঠনের অথবা এই প্রতিষ্ঠানের এই অংশীদারি ব্যবসার মূলধন হবে 1 কোটি টাকা। কিন্তু কে দিবে? 10 জনে মিলে সবাই 50-50% হারে, অর্থাৎ যার যার অংশ হিসেবে 10 জন সবাই সমান হারে দিবে। 10 লাখ 10 লাখ 10 লাখ করে 1 কোটি টাকা দিবে। মূলধনের সুদ, যদি অতিরিক্ত মূলধন সরবরাহ করে তাহলে তার জন্য কত হারে সুদ দিবে? 11% বা 12%, 13%, সেটা উল্লেখ থাকবে আগে। অর্থাৎ পরবর্তীতে যাতে কোথাও ভুল বোঝাবুঝি তৈরি না হয় সেই জন্য আগের থেকেই কিন্তু কি থাকতে হবে, যে চুক্তি শর্তগুলো ক্লিয়ার থাকতে হবে এবং সব কিছু আগে নির্ধারণ করা থাকে। এই জন্যই বলা হয় যে আগে তিতাটা ভালো, পরে তাহলে মিঠা হয়। কিন্তু আগে মিঠা মিঠা কথা বলে যদি কেউ টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো না লিখে, তাহলে পরবর্তীতে বাস্তবতার মুখোমুখি যখন হয় তখন সমস্যাটা তৈরি হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখি যে আর কি কি থাকে চুক্তিপত্রের মধ্যে। থাকে উত্তোলনের সুদ, অর্থাৎ ব্যবসা থেকে প্রয়োজনে যে কোনো ব্যক্তি উত্তোলন করতে পারে, কিন্তু কত উত্তোলন করবে? তাহলে হয়তো বললো যে প্রতি অংশীদার প্রতি মাসে 10,000 টাকার অধিক উত্তোলন করতে পারবে না। যদি উত্তোলন করে তাহলে এটা কিন্তু যে সে হাওলাত হিসেবে নিল, তাহলে তাকে কি দিতে হবে? সুদ দিতে হবে। ঠিক আছে, 6% হারে সুদ দেবে, এটা উল্লেখ থাকলো। লাভ লোকসান বন্টন, অর্জিত লাভ কে কত নেবে? ঠিক আছে, যে 10 জনে যেহেতু সমান হারে মূলধন দিয়েছে, 10 জনে সমান হারে মুনাফা নিবে। 1 লক্ষ টাকা যদি ইনকাম হয় সবাই 10,000 করে নিবে। কিন্তু যদি কোনো কারণে চুক্তিপত্রে যদি উল্লেখ না থাকে কোনো কিছু মুনাফা বন্টনের হার, তাহলে পরবর্তীতে এটা হারাহারি অংশ, অর্থাৎ সমান হারে ভাগ হবে নিজেদের মধ্যে। ব্যবস্থাপনা ও পরিচালনা, কোম্পানির এই অংশীদারি ব্যবসাটা কে পরিচালনা করবে? 10 জনের সবাই মিলে যদি একটা ব্যবসায়কে পরিচালনা করে তাহলে সেই প্রতিষ্ঠানটা কিন্তু ভালো চলবে না। ম্যানেজার একজন হতে হবে, ব্যবস্থাপনা পরিচালক একজনে হতে হবে, ওনার মাধ্যমে কিন্তু যে সেটা পরিচালিত হবে। তাহলে ব্যবস্থাপনা ও পরিচালনা কে করবে সেটা আগেই উল্লেখ থাকতে হবে। বেতন, এখন ব্যবস্থাপনা পরিচালক যিনি, উনি তো অন্য কোনো কাজ না করে এই প্রতিষ্ঠানটা পরিচালনার কাজে নিজেকে নিয়োজিত রাখলো। তো যদি নিয়োজিত রাখে তাহলে উনার লাভ কি? তাহলে উনাকে বেতন দিতে হবে, কারণ বাকি 9 জনের পক্ষে 10 জনের পক্ষে একজন, হ্যাঁ, মিস্টার আব্দুর রহিম যদি এটাকে পরিচালনা করে তাহলে মিস্টার আব্দুর রহিমের জন্য একটা নির্দিষ্ট হারে বেতন থাকবে। তাহলে বলবে যে তাকে মাসিক 50,000 টাকা হারে বেতন দেওয়া হবে। গুড। এবারে হচ্ছে যে ব্যাংকের নাম, কোন ব্যাংকে এর অ্যাকাউন্ট থাকবে? সোনালী, অগ্রণী, রূপালী, জনতা, অনেকগুলো ব্যাংক আছে, প্রাইভেট প্রতিষ্ঠান আছে, ডাচ বাংলা ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক বা এরকম অনেকগুলো ব্যাংক আছে। তাহলে কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে সেটা আগে নির্ধারণ করে চুক্তির মধ্যে লিখে ফেলতে হবে। হিসাব পরিচালনা, তাহলে কার সিগনেচারে হিসাবটা পরিচালিত হবে? মেসার্স খন্দকার অ্যান্ড কোং তো একটা প্রতিষ্ঠান, ওর পক্ষে যে কেউ কিন্তু যে কি সিগনেচার দিতে হবে। তাহলে কে দিবে? ব্যবস্থাপনা পরিচালক, যিনি ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পদে থাকবেন উনি সেটা করবেন। হিসাব বৎসর, হিসাব বৎসরটা কখন হয়? যেমন আমরা জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত বছর হতে পারে, আবার জুলাইয়ের 1 তারিখ থেকে 30 জুন পর্যন্ত পরবর্তী বছর হতে পারে। তাহলে কোনটাকে আমি হিসাব বৎসর হিসেবে নিব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অর্থ বৎসর বা ফিসকাল ইয়ার ধরা হয় জুলাইয়ের 1 তারিখ থেকে 30 জুন পর্যন্ত। কেমন? তাহলে যদি হয়তো যে আমি খন্দকার অ্যান্ড কোং হিসাব বৎসর ধরা হলো জুলাই 1 থেকে 30 জুন পর্যন্ত, পরবর্তী বছর 30 জুন পর্যন্ত 1 বছর ধরা হলো, এটা লিখে ফেলতে হবে। তারপরে হচ্ছে যে হিসাব রক্ষণ, নিয়মিত নির্ভুল হিসাব রক্ষণের দায়িত্বটা কার এবং এটাকে অডিট করা হবে কাকে দিয়ে? তাহলে এটা থাকবে। স্বাক্ষরদান, প্রতিষ্ঠানের পক্ষে কে স্বাক্ষর দিবে সেটা এখানে উল্লেখ থাকবে। নতুন অংশীদার গ্রহণ, অনেক সময় হচ্ছে যে হয়তো যে নতুন মূলধনের দরকার, আমরা একজন নতুন অংশীদার নিলে ভালো হয়। তাহলে নেওয়ার সিস্টেম কি? সিস্টেমটা এখানে উল্লেখ থাকবে। হয়তো যে বলবে যে সবার মতামতের ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সেটা নেওয়া হতে পারে। দুইটা হতে পারে, হয় সবার মতামতের ভিত্তিতে নতুন অংশীদার গ্রহণ করা হবে, অথবা হচ্ছে সবার মতামত তো এক নাও হতে পারে। তাহলে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে নতুন অংশীদার গ্রহণ করা হতে পারে, সেটা উল্লেখ করে ফেলতে হবে। অবসর গ্রহণ, কোনো সদস্য যদি অবসর নিতে চায় তাহলে প্রক্রিয়াটা কি সেটা এখানে উল্লেখ থাকবে। কোনো অংশীদার মারা যেতেই পারে, মানুষ মাত্রই হচ্ছে যে মরণশীল, মানুষ মারা যাবে। পৃথিবীতে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা জিনিস নিশ্চিত, সেটা হচ্ছে যে মানুষের মৃত্যু।
আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে যে মানুষটা কখন মারা যাবে সেটা হচ্ছে অনিশ্চিত। আর বাকি পৃথিবীর সব কিছুই অনিশ্চিত। তুমি একজন যে শামীম হোসেন অথবা পৃথ্বী, তুমি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকারও মালিক হতে পারো, এটা সম্পূর্ণই অনিশ্চিত কত টাকার তুমি মালিক হবে। কিন্তু তুমি আমি আমরা আজকে যারা দেখছি সবাই কিন্তু যে মারা যাব একদিন, এটা কিন্তু যে নিশ্চিত, কারণ আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা সবাই মারা গেছেন। সুতরাং আমাদেরকে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা ভালো। এবং সেখানে আমরা আসলে যে মহান, আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমরা বিশ্বাস করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন সে রিজিক যেদিন শেষ হবে, যে হায়াত দিয়েছেন যে সে হায়াত যেদিন শেষ হবে, তা সেদিন আমাকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অর্থাৎ আমাকে মৃত্যুর পেয়ালা পান করতেই হবে। তো শুধু আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, আমরা আল্লাহকে স্মরণ করি। এবং আল্লাহ বারবার বলছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য, সুতরাং সে এবাদতটা যাতে আমরা করি। কেন? মূল উদ্দেশ্যটা যাতে আমরা হারিয়ে না ফেলি, মূল উদ্দেশ্য থেকে যাতে আমরা বিচ্যুত না হই। তাহলে একজন অংশীদারের মৃত্যু হতে পারে, মৃত্যু হলে তাহলে কি হবে? হ্যাঁ, কিভাবে তার উত্তরাধিকারদেরকে কোনো অংশ দেয়া হবে কিনা, অথবা কিভাবে সেটা মিটমাট হবে, সে মীমাংসা হবে, সেই কথাটা কিন্তু যে চুক্তিপত্রে উল্লেখ থাকে। সুনামের মূল্যায়ন, কোনো কোনো অংশীদারের সুনাম থাকে, 10 জনের মধ্যে দেখা যায় যে একজন, যেমন কোনো হয় যখন ডায়াগনস্টিক সেন্টার করে অথবা কোনো হাসপাতাল করে, প্রাইভেট ক্লিনিক করে, সেখানে সুনাম আছে, স্বনামধন্য কোনো চিকিৎসককে তারা কিন্তু যে পার্টনার হিসেবে নিতে চায়। কেন? ওই ব্যক্তি আছে শুনলেই কিন্তু যে রোগীর কোনো অভাব হয় না। সেজন্য কোনো ব্যক্তি যদি এরকম সুনাম যদি ব্যবসায় ব্যবহার করা হয়, ওরকম স্বনামধন্য কোনো চিকিৎসক অথবা ব্যক্তিকে যদি অংশীদারি ব্যবসায় অংশ করা হয়, তাহলে সেটাকে মূল্যায়ন করা হবে কিভাবে এবং তাকে কত বেশি টাকা দেয়া হবে, এর জন্য অতিরিক্ত কোনো সম্মানী দেয়া হবে কিনা, সেটা আগেই উল্লেখ থাকতে হবে। না হলে পরবর্তীতে ওই যে বললাম, আগে তিতা ভালো পরে মিঠা। আছে সত্যের পরিবর্তন, কোনো সত্য এমনও হতে পারে যে পরিবর্তন করতে হয়। আছে বিচার ব্যবস্থা কিভাবে হবে, চূড়ান্ত হিসাব প্রকাশটা প্রতি বছর কিভাবে হবে তার উল্লেখ থাকবে। এবং পাওনা পরিশোধ পদ্ধতি, সর্বশেষে হচ্ছে বিলোপ সাধন। কোনো কারণে যদি ব্যবসাটা চালানো যদি আর অসম্ভবই হয়ে পড়ে, পৃথিবীতে স্বাভাবিক নিয়মে মানুষের যেমন মৃত্যু আছে, অনেক ব্যবসা বাণিজ্যেরও কিন্তু যে কি হয়, মৃত্যু ঘটে। এই ব্যবসা বাণিজ্যের মৃত্যুটাকে আমরা বলি বিলোপ সাধন, ডিজলভ অর্থাৎ ডিজলিউশন। এই ডিজলিউশন হয় যদি একান্তই বাধ্য হয় যে প্রতিষ্ঠানটাকে চালু রাখার থেকে বন্ধ করে দেয়াই ভালো, তাহলে এই বিলোপ সাধনের পদ্ধতিটা কি হবে সে সংক্রান্ত সিদ্ধান্তগুলো আগেই কিন্তু যে নিয়ে রাখতে হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু কি কি আছে। তাহলে এখন আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য আমার একটা প্রশ্ন থাকবে, চুক্তি কি? চুক্তি কাকে বলে বা অংশীদারি চুক্তি কাকে বলে, এটা একটু তোমরা কমেন্ট বক্সে লিখো। এর মধ্যে আমি একটু দেখি কে কে আমাদের ভার্চুয়াল ক্লাসরুমে উপস্থিত আছো। হ্যাঁ, অপু সরকার, হ্যাঁ অপু সরকার, কচি বাহাদুর বলছি তো, তোমাদের নাম বলেছি, সুমাইয়া ফেরদৌস, মাহাদি হাসান, মাহির আফসার, মোহাম্মদ ইমন, আছে আমাদের কান্তা মনি, রাজু আহমেদ, সবার নাম বলছি, সাদমান সাকিব, শামীম হোসেন, আবু তাহের, মোহাম্মদ রাকিব, আছে রায়দুল ইসলাম বাবেল, আছে আমাদের আখি দাস, হ্যাঁ চট্টগ্রাম মহিলা কলেজ থেকে আমাদের আখি দাস আজকে প্রথম ক্লাস করছে। আমরা তোমাকে স্বাগত জানাচ্ছি, সবাই ওর জন্য একটা হাততালি দাও যে যেখানে আছো। কচি বাহাদুর, মোহাম্মদ ইমন আছে, আব্দুর রহমান, জয় চক্রবর্তী কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে, হ্যাঁ অনেক ধন্যবাদ জয় চক্রবর্তী। আমরা গতকালকেই কিন্তু যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দিবস ছিল 24 নভেম্বর, এবং আমাদের ভার্চুয়াল ক্লাসরুমের সকল শিক্ষার্থী লিখেছিল শুভ জন্মদিন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তাহলে গতকালকে থাকলে তুমি অনেক বেশি খুশি হতে। মোহাম্মদ আলী, আমি সকালে মিষ্টি রোদে বসে স্যার আপনার ক্লাসটি দেখতেছিলাম। হ্যাঁ মোহাম্মদ আলী, অনেক ধন্যবাদ। আসলে আমি নিজেও খুব মিস করছি, আমি গ্রামের ছেলে, তোমার মতো এরকম হয়তো তোমরা এখন অনলাইনে ক্লাস দেখছো, আর আমরা সরাসরি বই পড়তাম সে মিষ্টি রোদে বসে। হ্যাঁ সেই দিনটির কথা, দিনটি ওই যে এটা বলে না, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না রে রইল না, সেই দিনগুলো আসলেই আমাদের অনেক আনন্দঘন ছিল। সৌরভ সরকার,
আছে আমাদের রায়চরণ তারিণীচরণ কলেজ ঝিনাইদহ থেকে সৌরভ সরকার, হ্যাঁ তোমাকে স্বাগত, অনেক দূর থেকে তুমি। রাসেল মোল্লা, একরামুল হাসান, মোহাম্মদ ফয়সাল হোসেন, রাকিব, হ্যাঁ তুমি অবশ্যই তুমি রেগুলার ছাত্র, হ্যাঁ তোমাকে অনেক আদর থাকলো তোমার জন্য। শামিমা শাম্মী, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম তুমি লিখেছো স্যার আমাদের শিক্ষাবর্ষ কি গণনা করা শুরু হয়েছে, মানে যখন কলেজে যাব? হ্যাঁ তোমাদের শিক্ষাবর্ষ 20-21 অর্থাৎ 22-এ তোমরা পরীক্ষা দিবে, এটাই কথা। করোনা থাকুক অথবা না থাকুক, আল্লাহ আমাদেরকে এই করোনা মহামারীর থেকে সবাইকে হেফাজত করুক এবং এই করোনাটাকে পৃথিবী থেকে উঠিয়ে নিক। আমরা চাই পৃথিবীটা আবার স্বাধীন হয়ে যাক। আমরা এইভাবে ক্লাস করতে চাই না, আমরা সামনাসামনি থাকতে চাই। মেহেদি হাসান, হ্যাঁ ধন্যবাদ। মোহাম্মদ আব্দুর রহমান, চুক্তির লিখিত রূপ, গুড। রাকিবুল হাসান মুন্না, মোহাম্মদ সামি, মাহমুদুল হক, সাদমান সাকিব, ঠিক আছে। সাকিব মাহমুদ, আইনের দ্বারা বলবৎ সম্মতিকে চুক্তি বলে, হ্যাঁ তোমরা লিখছো আইনের দ্বারা বলবৎ সম্মতিকে চুক্তি বলে। আবু তাহের, লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলে, গুড। আছে আমাদের সানমিন, আছে আমাদের কচি বাহাদুর, অংশের মধ্যেকার চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলে, গুড। আবু তাহের, 1932 তো হচ্ছে অংশীদারি আইনের নাম। আমরা প্রশ্ন করেছিলাম যে চুক্তি কাকে বলে। সৌরভ সরকার, গুড, চমৎকার লিখেছ। বিএন বসার আরিয়ান, লিখিত চুক্তিপত্র বলে সাদমান সাকিব। আবু তাহের, খুব ভালো বলছো। মোহাম্মদ রিয়াজউদ্দিন, লিখিত। শ্রাবণ মেঘ, মাইশা খান, গুড, হ্যাঁ সবাই লিখেছে, চমৎকার চমৎকার লিখছ সবাই। আইনের দ্বারা, সাবিহা তাবাসসুম লিখেছে আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে, গুড। লিলি বিশ্বাস, চুক্তি হলো একটি লিখিত দলিল। লিলি বিশ্বাসও খুব সম্ভবত আমাদের আজকে নতুন শিক্ষার্থী, তোমাকে স্বাগত। মাসুদ খান, হ্যাঁ মাসুদ খান আজকে আমাদের নতুন শিক্ষার্থী বন্ধু হচ্ছে মাসুদ খান। মাসুদ খান তুমি কোন কলেজ থেকে এসছো এটা একটু লিখে দিবে। হ্যাঁ মাসুদ খানকে আমরা স্বাগত জানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নতুন যারা যোগ দিয়েছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটু চলে যাচ্ছি আমাদের আলোচনার দ্বিতীয় অংশে। এরপরে হচ্ছে আমরা আলোচনা করব চুক্তির নিবন্ধন ও নিবন্ধন না করার পরিণাম। বলা হচ্ছে নিবন্ধন বলতে কি, রেজিস্ট্রেশন। যেমন তোমরা উচ্চ মাধ্যমিকে এখন ভর্তি হয়েছে একাদশ শ্রেণীতে, তোমরা ভর্তি হয়েছ কলেজে, এনরোলমেন্ট, এটা মানে যে তোমাদের নামটা অন্তর্ভুক্ত হলো। এরপরে তোমরা শিক্ষা বোর্ডে, কুমিল্লা শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড অথবা চট্টগ্রাম শিক্ষা বোর্ড, সিলেট বোর্ডে তোমরা কিন্তু যে তোমাদের নামটা রেজিস্ট্রেশন হবে অর্থাৎ নিবন্ধন হবে। সেই রেজিস্ট্রেশন কার্ড আসবে, তোমরা রেজিস্ট্রেশনের নাম্বারের ভিত্তিতে কিন্তু যে তোমরা একটা রোল নাম্বার পাবে অথবা রেজিস্ট্রেশন নাম্বারটা এই রোল নাম্বার হবে ভবিষ্যতে, সেটা তোমরা, তাহলে দেখা যাবে যে তোমাদের নামটা যদি নিবন্ধিত না হয় তাহলে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী নও, তুমি 2022 সালে পরীক্ষা দিতে পারবে না। এটা কয়েকদিনের মধ্যে হবে, ভর্তি এখন শেষ হলো তো, এরপরে কলেজ থেকে কাগজপত্র পাঠাবে শিক্ষা বোর্ডে তোমাদের নাম রেজিস্ট্রেশনের জন্য, তখন রেজিস্ট্রেশন হবে। আবার খেয়াল করে দেখো, আমাদের জন্ম নিবন্ধন করা হয়েছে, জন্ম তারিখ, আমাদের নাম, পিতার নাম, মাতার নাম এবং হচ্ছে কত তারিখে জন্মগ্রহণ করেছে তার জন্য জন্ম নিবন্ধন করেছে, অর্থাৎ রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্টার্ড। তেমনটি হচ্ছে অংশীদারি ব্যবসায় যে চুক্তি হয়, চুক্তিটা তো আমরা বলছি যে চুক্তি মানে হচ্ছে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটা, এই ব্যবসা প্রতিষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে, কে কোন দায়িত্বে থাকবে, লাভ লোকসান কিভাবে বণ্টিত হবে, চলবে কিভাবে, নতুন অংশীদার গ্রহণ বর্জন বা কেউ মারা গেলে কিভাবে, এই যাবতীয় সমস্যা যা ভবিষ্যতে হতে পারে তা যদি আগে একটা কাগজের মধ্যে লিখে ফেলা হয়, এটাকে বলা হচ্ছে ডিড অর্থাৎ চুক্তিপত্র অর্থাৎ সমঝোতা স্মারক। এই সমঝোতা স্মারকটা নিবন্ধিত হওয়ারও সুযোগ আছে। 1932 সালে অংশীদারি আইনে বলা হয়েছে যে অংশীদারি চুক্তি নিবন্ধিত হতে পারে, অনিবন্ধিত হতে পারে, অর্থাৎ এটা লিখিত হতে পারে আবার মৌখিক হতে পারে। কারণ মৌখিক চুক্তিকে তো
এটা তো মুখে মুখে, এটাকে তো নিবন্ধন করার সুযোগ নেই। আর মৌখিক সমঝোতাটাকে যদি আমরা একটা কাগজে লিখে নিই তাহলে এটা হচ্ছে চুক্তিপত্র, অর্থাৎ লিখিত চুক্তিপত্র। তখন আমি ইচ্ছা করলে এই লিখিত চুক্তিপত্রকে আমি নিবন্ধন করাতে পারি, নাও করাতে পারি, অর্থাৎ আইনে দুইটাই সুযোগ আছে, অর্থাৎ এটা বাধ্যতামূলক না। তাহলে অংশীদারি ব্যবসায়ী নিবন্ধন বাধ্যতামূলক না, অংশীদারি চুক্তিপত্রেরও নিবন্ধন বাধ্যতামূলক নয়, অংশীদারি ব্যবসায়ী নিবন্ধনও বাধ্যতামূলক নয়। যদি বাধ্যতামূলক নয় তার মানে কি এটা স্বেচ্ছামূলক, ইচ্ছা করলে করতে পারে, না করলেও কোনো অসুবিধা নাই। কিন্তু অসুবিধা আছে পরবর্তীতে। তাহলে অংশীদারি ব্যবসায়ী নিবন্ধন না করার পরিণাম কি, এবারে আমরা যাই একটু, তাহলে আমরা একদম ক্লিয়ার হই। অংশীদারি ব্যবসায়ীর নিবন্ধন করাও যায়, না করলেও কোনো অসুবিধা নাই, আইনের চোখে সেটা ব্যবসায়ী হিসেবে যাবে। কিন্তু যদি নিবন্ধন করলে কিছু সুবিধা আছে আর নিবন্ধন না করলে কিছু অসুবিধা আছে, তাহলে অসুবিধাগুলো কি কি আমরা সেগুলো নিয়ে একটু দেখি। নিবন্ধন না করার পরিণাম, অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার পরিণাম। তাহলে মনে থাকবে তো তোমাদের, অংশীদারি ব্যবসায় কত সালের? 1932 সালে অংশীদারি আইন। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি বাধ্যতামূলক? না। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি স্বেচ্ছামূলক, ইচ্ছা করলে করা যায়, না করলেও কোনো অসুবিধা নাই, ব্যবসা চালু করা যায়। তবে নিবন্ধন করলে ভালো, নিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের কিছু আইনগত সুযোগ সুবিধা আছে, আর অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের কিছু অসুবিধা আছে। অর্থাৎ তুমি যদি নিবন্ধন না করো তাহলে পরবর্তীতে হবে। তাহলে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন না করার পরিণাম, অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার পরিণাম বলছে যে হ্যাঁ, এখন অংশীদারি ব্যবসায় যদি আমরা নিবন্ধন না করি তাহলে অসুবিধা কি? অসুবিধা আছে। সে অসুবিধাটা হচ্ছে মামলার অধিকার থাকে না, মামলার অধিকার থাকে না। কারণ এটা যদি নিবন্ধিত থাকে, রেজিস্টার্ড থাকে, তাহলে মামলা করা যায়, তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা যায়। কিন্তু যদি নিবন্ধন না থাকে, অন্যরা আমার বিরুদ্ধে মামলা করতে পারবে। আমার প্রতিষ্ঠানের যদি নিবন্ধন না থাকে, অন্যরা আমার নামে মামলা করতে পারবে, কিন্তু আমি অন্যের বিরুদ্ধে কি করতে পারবো না? মামলা করতে পারবো না। এরপরেও বলছে তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা। তাহলে তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলাটা কি? তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা হচ্ছে কেউ আমার টাকা দিচ্ছে না। যেমন একজন ব্যক্তি কাছে আমি 10,000 টাকা পাই। কত পাই? 10,000 টাকা। সে আমাকে দিচ্ছে না অনেক দিন ধরে। নর্মালি এরকম আমরা যদি কারো কাছে টাকা পাই আমরা মামলা করতে পারি। তেমনটা অংশীদারি ব্যবসা এই 10,000 টাকা আমাদের একটা পার্টি দিচ্ছে না, তার বিরুদ্ধে আমি মামলা করতে পারবো যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন থাকে। আর যদি না থাকে মামলা করতে পারবো না। তাহলে কখন মামলা করতে পারবো? সর্বোচ্চ 100 টাকার জন্য মামলা করতে পারবো। তাহলে অনিবন্ধিত ব্যবসায়ী প্রতিষ্ঠান সর্বোচ্চ 100 টাকা। এখন 100 টাকার কথাটা শুনলে আমাদের হাসি পায়। আমরা বলবো যে মামলা করতে তো চলে যায় 1000 টাকা, তাহলে 100 টাকা কেন? বিষয়টা হচ্ছে যেহেতু এই আইনটা হয়েছে 1932 সালে, তখন 100 টাকার কিন্তু যে মূল্য অনেক বেশি ছিল। কিন্তু আর পরবর্তীতে এই আইনটাকে নিয়ে কেউ মাথা ঘামায় নাই, নতুন করে এই আইনটা রিসাফলও হয় নাই, রিভাইজ হয় নাই, পরিবর্তিত, সংযোজিত বা পরিবর্ধিত, সংশোধিত কোনোটাই হয় নাই, সংযোজনও হয় নাই। সেই জন্য কিন্তু 100 টাকার মধ্যে রয়ে গেছে। অর্থাৎ অনিবন্ধিত অংশীদারি ব্যবসায় 100 টাকার অধিক পাওনার বিরুদ্ধে কোনো পাওনাদারের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে না। সর্বোচ্চ 100 টাকা পাওনার জন্য কি করতে পারবে? মামলা করতে পারবে। 100 টাকা কারো কাছে আমি 101 টাকা পাই, তাহলে তার কাছে মামলা করতে পারবো না। তাহলে আমাদের কি করা উচিত? তাহলে অংশীদারি ব্যবসায় নিবন্ধন করা ভালো। অংশীদারি ব্যবসা আমরা নিবন্ধন করে নিব। কত সালের আইন অনুযায়ী? 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী। আচ্ছা, অংশীদারি ব্যবসায়ের সবচেয়ে বড় অসুবিধাটা কি? অসীম দায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অংশীদারি ব্যবসায় অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু যে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা আমাদের সর্বোচ্চ 100 টাকা ফয়সাল আহমেদ বলছে, আবু তাহের পাওনা আদায় বাধা, মাহেদি ইসলাম গভর্নমেন্ট আনন্দ মোহন কলেজ। আচ্ছা ঠিক আছে, আব্দুর রহমান পাওনা আদায় সমস্যা। হ্যাঁ, যদি আমরা
অংশীদারি ব্যবসাটাকে নিবন্ধন না করি তাহলে পাওনা আদায়ে কিন্তু যে খুবই অসুবিধা হবে। আচ্ছা, আমাদের সাদমান সাকিব, হ্যাঁ সঠিক বলেছ। আবু তাহের সঠিক বলেছ। আফসানা মাহবুব আখি 1932 সালে অংশীদারি আইন। গুড। আসফিয়া আশরাফ 1932 সালে অংশীদারি আইন। রাকিবুল হাসান মুন্না, ইশরাত জাহান, কোচি বাহাদুর, মাহিদি ইসলাম মেহেদি, আবু তাহের, আছে আমাদের আব্দুর রহমান, মাহমুদুল হক, মাহিদি ইসলাম মেহেদি। এ তাহলে বুঝাই যাচ্ছে। এবং আমাদের হ্যাঁ আসফিয়া আশরাফ, কোনো সমস্যা নেই, আমরা প্রতি সপ্তাহে আসবো। আমরা চাই যে আমরা সবাই, আমার জন্য তোমরা দোয়া করবে যাতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আর তোমাদের জন্য আমার দোয়া আল্লাহ যাতে তোমাদেরকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, হেফাজত করেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আসলে যে করোনার এই মহামারী সময়ের মধ্যে দোয়া ছাড়া আর কোনো উপায় নেই আমরা, এবং এটাই হচ্ছে একমাত্র উপায়। আর নিজেকে সুরক্ষিত করার জন্য যে সতর্কতা হিসেবে আমরা বাসায় থাকব, নিরাপদ থাকব, একান্ত প্রয়োজনে, জরুরি প্রয়োজনে যদি আমরা বের হই তাহলে সেখানে আমরা মাস্ক পরে যাব, হাত নিয়মিত ধোবো, স্যানিটাইজ করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিবরিয়া স্যারের জন্য দোয়া করবে সবাই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাসে প্রায় শেষ পর্যায়ে এসেছি। আগামী সপ্তাহে আবার ক্লাস হবে। আমাদের অংশীদারি ব্যবসায় সর্বশেষ ক্লাসটি আগামী সপ্তাহে হবে ইনশাল্লাহ। 4র্থ অধ্যায় শেষ হয়ে যাবে আমাদের। 5ম অধ্যায় হয়তো যে এরপরে ক্লাসটাতে আমরা দৌড়ব। তো তোমরা যারা বাসায় আছো, এখন বই কিনে ফেলছো নিশ্চয়, তাহলে এই বই কিনে ফেললে বইয়ের মধ্যে দেখবে আমার বইয়ের মধ্যে বেশ কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমরা একটা সলিউশন করার চেষ্টা করবে। কোথাও বুঝতে অসুবিধা হলে ইনবক্সে আমাকে জানাবে। আর তোমাদেরকে বলেছি আমার কিবরিয়া স্যার ম্যানেজমেন্ট ক্লাসেস নামে একটা কিন্তু যে পেজ আছে, সে পেজটা তোমরা একটু সাবস্ক্রাইব, লাইক দিয়ে রাখলে হবে। কিবরিয়া স্যারস ম্যানেজমেন্ট ক্লাসেস আমি লিখে দিচ্ছি। ম্যানেজমেন্ট, কিবরিয়া সার্চ ম্যানেজমেন্ট ক্লাসেস, এটা দিয়ে যদি তোমরা একটু সার্চ দাও তাহলে পেয়ে যাবে আমাকে। সেখানে ম্যানেজমেন্টের সবগুলো ক্লাস, অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সবগুলো ক্লাস, তোমার যখন যে ক্লাসটা দরকার মনে হয় সেখান থেকে তোমরা করে নিতে পারবে। কেমন? আর যারা আজকে নতুন জয়েন করেছে তাদের জন্য বলছি যে কমার্স পাবলিকেশনস থেকে আমার লিখিত আমার একটা বই আছে, ব্যবসা সংগঠন প্রথম এবং দ্বিতীয় পত্র, তোমরা সেটা কিনে নিবে, কালেকশন করে নিবে। অন্য বইও যদি কিনে ফেলো ইটস ওকে। আর কিবরিয়া স্যার ম্যানেজমেন্ট ক্লাসেসে তোমরা একটু লাইক দিয়ে কানেক্টেড থাকবে, প্রয়োজনে একটু শেয়ার করবে, বন্ধুদেরকেও লাইক দেওয়ার জন্য সেখানে আহ্বান জানাবে। তাহলে এক জায়গায় তোমরা সবগুলো ক্লাস পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো, স্যারের জন্য দোয়া করো। আর বাসায় এখন আছো সবার কিন্তু যে মেজাজ অনেক খিটখিটে, ভাই বোনদের সাথে কিন্তু অথবা মা বাবার সাথে কোথাও খারাপ ব্যবহার সিচুয়েশনটা, সবাই সবার বিষয়টা আমরা বুঝি। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা সবাই সবার জন্য দোয়া করি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী সপ্তাহে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।